হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। যাই হোক, আজকে আমি তোমাদের ক্লাস নিয়ে চলে এলাম। আজকে বাকি চলাচলিতে চৌম্বক ধর্মের তড়িৎ চুম্বকের আগের পার্টটি আছে শেষ করব। আজকে শেষ হয়ে যাবে তোমাদের। এরপরে আর 2 দিনে তো দুটো আর ভিডিও আসবে, যেটা তোমাদের চলাচলিতে পুরোপুরি শেষ হবে। তো আজকে আমি তোমাদের যেটা করাবো, যেটা হচ্ছে ফিউজ তার। ফিউজ তার এখান থেকে তোমাদের পরীক্ষাতে খুব আসে, এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপারটা। এইখান থেকে তোমাদের পরীক্ষাতে 100% তোমাদের পাবে, এইখান থেকে 100% পাবে। তার মানে এটা ফিউজ তারের ব্যাপার থেকে তোমাদের খুব ইম্পর্টেন্ট। ফিউজ তার কি কোশ্চেন খুব আসে, যে ফিউজ তার কি। এটা চল তড়িৎ কারেন্ট ইলেকট্রিসিটি ফিউজ তার। ফিউজ তার কি? ফিউজ তার হলো একটি সংকর ধাতু। ফিউজ তার কি গো? এটা সংকর ধাতু। কেমন? এটা টিন এবং সীসা ব্যবহৃত। টিন এবং সীসা দ্বারা গঠিত। টিন থাকে 25% এবং সীসা থাকে 75%। এর সংমিশ্রণে আমাদের যে তারটি তৈরি হয় সেটাকে বলা হয় আমাদের ফিউজ তার। ফিউজ তারটি তোমাদের সমবায়, দুটো সমবায় আছে, একটা সমান্তরাল সমবায়, একটা শ্রেণী সমবায়। তো আমাদের ফিউজ তারটা অবশ্যই শ্রেণী সমবায়ে যোগ করা হয়। সমান্তরাল সমবায়ে যোগ করলে কিন্তু আমাদের বিভিন্ন মূল্যবান যন্ত্র, তড়িৎ যন্ত্রগুলো আমাদের নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, কারণ অতিরিক্ত ভোল্টেজগুলো আমাদের সমান্তরাল সমবায়ের মধ্যে দিয়ে গিয়ে কিন্তু আমাদের মূল্যবান তড়িৎ যন্ত্রগুলো নষ্ট হয়ে যাবে। তার জন্য আমাদের ফিউজ তারটাকে অবশ্যই আমাদের শ্রেণী সমবায়ের সঙ্গে যুক্ত করা হয়। এটা পরীক্ষাতে আসলে কি, ফিউজ তারকে কোন সমবায়ে যুক্ত করা হয়? তোমাদের কি অ্যান্সার হবে? ফিউজ তারটি শ্রেণী সমবায়ে যোগ করা হবে। শ্রেণী সমবায়ে যোগ করা হবে। তাহলে ফিউজ তারটা শ্রেণী সমবায়ে যোগ করা হবে। এবার চলে আসি আমরা যে এর বৈশিষ্ট্যটা কি। উচ্চ রোধাঙ্ক এবং নিম্ন গলনাঙ্ক। উচ্চ রোধাঙ্ক এবং নিম্ন গলনাঙ্ক বৈশিষ্ট্য কি হবে? উচ্চ গলনাঙ্ক, উচ্চ রোধাঙ্ক মানে রোধ বেশি হবে এবং নিম্ন গলনাঙ্ক এটা বৈশিষ্ট্য। এবং ফিউজ তারটা আমাদের ফিউজ তারের রেটিং বলে আমরা বুঝবো যে ফিউজ তারের রেটিং। কোনো ফিউজ তার আমরা যেটা বাজারে ফিউজ তারটা কিনে নিয়ে আসি, সেই তার গায়ে লেখা থাকে ফিউজ তারের 5 অ্যাম্পিয়ার। ফিউজ তারের গায়ে 5 অ্যাম্পিয়ার কেন লেখা থাকে? তার রেটিংটা কেন? ফিউজ তারের 5 অ্যাম্পিয়ার লেখার কারণ হলো যে ফিউজ তারের তারটার মধ্য দিয়ে 5 অ্যাম্পিয়ারের বেশি তড়িৎ প্রবাহিত হলে ফিউজ তারটি গলে গিয়ে বর্তনীকে ছিন্ন করবে। এর ফলে সেটার মধ্য দিয়ে কারেন্ট প্রবাহিত হতে পারবে না। এর ফলে যে আমাদের বাড়ি ঘরে ব্যবহৃত মূল্যবান তড়িৎ যন্ত্রগুলো নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা পাবে। এই জন্যই কিন্তু আমরা ফিউজ তারটা ব্যবহার করি। এরপরে হচ্ছে যে ফিউজ তারে যত ব্যাস বেশি হবে তত কিন্তু তার রোধ বেশি হবে। ঠিক আছে, এবার চলে যায় আমাদের ফিউজ তারের ব্যাপারটা হয়ে গেল। এবার চলে যায় তড়িৎ ক্ষমতা। তড়িৎ ক্ষমতা আমরা জানবো।
তড়িৎ ক্ষমতার ব্যাপারটাতে কি হবে, যে তড়িৎ ক্ষমতা ইলেকট্রিসিটি পাওয়ার অফ ইলেকট্রিসিটি, তড়িতের ক্ষমতা কি হবে। তো তড়িতের ক্ষমতা বলতে বোঝায় যে ক্ষমতা মানে আমরা কি জানি, P সমান সমান W/T, অর্থাৎ কার্য করার হারকে, কোন যন্ত্রের কার্য করার হারকে বলা হয় ওই তড়িৎ যন্ত্রের ক্ষমতা। তাহলে আমরা আবার জানি বিভবের সংজ্ঞা থেকে যে V সমান সমান W/Q হয়, রাইট। তাহলে স্যার আমাদের এখান থেকে W সমান সমান কি পাচ্ছে, V ইনটু Q পাচ্ছে। আবার আমাদের এখানে মানে I is equal to Q/T প্রবাহ মাত্রা থেকে জানি, তাহলে Q equal to আমরা পাচ্ছি I। যদি আমরা এখানে বসিয়ে দিই তাহলে কি পাবো, V into IT পাবো W। তাহলে আমরা এখানে বসিয়ে দিই P is equal to VI into T/T। এই T কি এখানে ক্যান্সেল আউট হয়ে যাবে। অতএব কোন যন্ত্রের পাওয়ার সমান সমান বিভব প্রভেদ ইনটু প্রবাহ মাত্রা, ক্ষমতা, অতএব ক্ষমতা, সুতরাং আমরা এটা পেয়ে যাবো যে ক্ষমতা ইকুয়াল টু বিভব প্রভেদ গুণিত প্রবাহ মাত্রা। এই হলো আমাদের, এটা তোমাদের মাল্টিপল চয়েস কোশ্চেনেও আছে যে নিচে এই কোনটা ঠিক হবে, অর্থাৎ বিভব ক্ষমতা ইকুয়াল টু বিভব প্রভেদ ইনটু প্রবাহ মাত্রা, রাইট। এবার আমরা চলে আসব ক্ষমতার ক্ষেত্রে। এটা যে আমাদের মূল সমীকরণ, এই সমীকরণ থেকে আমাদের তিনটা সমীকরণ আমরা পাবো, যেটা আমরা বিভিন্ন যন্ত্রে বিভিন্ন রকমের রোধ, প্রবাহ মাত্রা, তারপর বিভব প্রভেদ, ক্ষমতা এগুলো নির্ণয় করতে পারি। তাহলে আমাদের এখান থেকে আমরা ওহমের সূত্র থেকে কি জানি, যে ওহমের সূত্র থেকে জানি আমরা কি জানি, যে V is equal to IR জানি। V is equal to IR, তাহলে আমরা যদি V is equal to IR কে বসিয়ে দিই তাহলে কি পাচ্ছি, V is equal to IR গুণিত I এখানে হচ্ছে, তাহলে এখানে হচ্ছে আমাদের I স্কয়ার R পাবো, P is equal to কি পাবো, I স্কয়ার R পাবো। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সূত্র। তারপরে হচ্ছে আমাদের যদি আমরা I এর মান এখানে বসিয়ে দিই তাহলে যে V বাই কি হয়ে যাবে, R হয়ে যাবে। তাহলে আমরা এখানে আবার বসাবো এখান থেকে P is equal to কি পাবো আমরা, যে V into V by R পাবো, অর্থাৎ V স্কয়ার বাই R পাবো। অতএব P is equal to V স্কয়ার বাই R পাবো। এটাও আমাদের সমীকরণ। তাহলে এই তিনটে আমরা সমীকরণ কিন্তু পাচ্ছি। এই তিনটে সমীকরণ থেকে আমরা বিভিন্ন যন্ত্রের বিভিন্ন রকমের, যদি আমাদের রোধ দেওয়া থাকে, প্রবাহ মাত্রা দেওয়া থাকে, যদি পাওয়ার বের করতে হবে তাহলে এটা সূত্র বেরবো, বা আমাদের যদি বিভব প্রভেদ দেওয়া থাকে পাওয়ার দেওয়া এটা বের করবো। যাই হোক, এভাবে করে আমাদের তিনটি গাণিতিকগুলো আমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, তোমরা এটা স্ক্রিনশট নিতে পারো, রাখতে পারো। আমি এখান থেকে অঙ্ক করাবো, যখন চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে আমি এখান থেকে ধরে ধরে আমরা এখানে অঙ্ক করবো, কারণ আমাদের এখান থেকে অঙ্ক খুব ইম্পর্টেন্ট, খুব আসা পরীক্ষাতে। ঠিক আছে, এবার ক্ষমতার একক হলো, আমরা কি জানি ক্ষমতার একক হচ্ছে আমাদেরকে ওয়াট হবে, এবং এটা হচ্ছে এসআই একক ওয়াটটা, এবং তার আরো একক আছে, আমরা হচ্ছে কিলোওয়াট, মেগাওয়াট, এগুলো হচ্ছে আমাদের ওয়াটগুলো আছে, বড় একক, এসআই এককের থেকেও বড় একক হচ্ছে ওগুলো ওয়াট। এবার হচ্ছে ক্ষমতার ক্ষেত্রে আমাদের আছে 1 বিওটি, তারপরে আসে আমাদের ক্ষমতা কিলোওয়াট ঘন্টা বলতে কি বুঝি, কিলোওয়াট ঘন্টা মানে হচ্ছে, দেখো কোনো একটা যন্ত্র মানে কোনো যন্ত্রের ক্ষমতা বলতে কি বোঝায়, ওয়াট ক্ষমতা বলতে কি বোঝায়, তো 1 সেকেন্ডের যে যন্ত্রটা যতটা মানে কাজ করতে পারে সেটাই হচ্ছে কি ওই যন্ত্রের ক্ষমতা। মানে কোনো যন্ত্রের ক্ষমতা আমরা জুল পার সেকেন্ড বা আমাদের ওয়াট বলতে কি বলছি, তাহলে ওই বলতে হবে যে 1 সেকেন্ডে ওই যন্ত্রটা 1 জুল কাজ করার ক্ষমতা থাকতে হবে, তবে ওই যন্ত্রের ক্ষমতাকে 1 ওয়াট বলবো আমরা।
আর কিলোওয়াট ঘন্টা কি বলবো, কিলোওয়াট ঘন্টা আমরা বুঝতেই পারছি এখান থেকে কিলোওয়াট মানে কোন একটা যন্ত্রটা কি 1 কিলোওয়াটের কোন একটা যন্ত্র থাকতে হবে, সেই 1 কিলোওয়াটের যন্ত্রটা 1 ঘন্টাতে কি করতে পারে, মানে 1 ঘন্টাতে 1 জুল কাজ সম্পন্ন করতে পারে, মানে 1 ঘন্টাতে 1 জুল কাজ সম্পন্ন করতে পারে, সেটা মানে 1 কিলো জুল কাজ সম্পন্ন করতে পারে, তাকে বলা হয় 1 কিলোওয়াট ঘন্টা। ঠিক আছে, এবার বিওটি ধারণাটা কি হবে, বিওটি হচ্ছে বোর্ড অফ ট্রেড ইউনিট, এটার ধারণা কি হবে, আমাদের এখান থেকে একটা কোশ্চেন আসছে যে বোর্ড অফ ট্রেড ইউনিট সমান সমান কত হবে, 1 বিওটি সমান সমান কত, তাহলে 1 বিওটি বোর্ড অফ ট্রেড ইউনিটের যে ক্ষমতা, তাহলে আমরা ক্ষমতা মানে 1 কিলো ওয়াট আওয়ার, এটা 1 বিওটি মানে হচ্ছে 1 কিলো ওয়াট আওয়ার, এটা যত বেরোবে ওটাই হচ্ছে তত ইউনিট হবে। ঠিক আছে, কত ইউনিট আমাদের মিটার বক্সে যে আমাদের মিটার রিডিং যে নিতে আসেন রিডার যারা, তারা কিন্তু আমাদের কিলোওয়াট আওয়ারে পাবে। তো এটা হচ্ছে কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে কত যত হবে সেটা হচ্ছে তার ইউনিট। তাহলে 1 বিওটি সমান কত হয়, এটা তোমাদের পরীক্ষাতে খুব আসে 1 নম্বরের জন্য। তাহলে আমরা লিখে দেব 1 কিলোওয়াট, কিলোওয়াটটাকে আমরা কি করব, আমরা কত জুল আসবে, তো কিলোওয়াটটাকে ওয়াটে নিয়ে আসতে হবে, তবে তো আমরা জুল পাবো। তাহলে কিলোওয়াটটাকে হবে 1000 ওয়াট হয়ে গেল, ইনটু ঘন্টাটা কি করতে হবে, সেকেন্ড করতে হবে জুল করতে গেলে, তাহলে এটা হচ্ছে সেকেন্ড, তাহলে 3600 সেকেন্ড হয়ে গেল আমাদের। তাহলে ওয়াটটাকে কি লিখতে পারি, জুল পার সেকেন্ড লিখতে পারি না, তাহলে জুল পার সেকেন্ড সংখ্যাগুলোকে লিখে দিলাম, এটা হচ্ছে সেকেন্ড গুণিত ওয়াটটাকে লিখবো জুল পার সেকেন্ড, তাহলে উপরে সেকেন্ড নিচে সেকেন্ড কি কেটে গেল, থাকলো আমাদের 3600 আর 3 কে 8 শূন্য, তাহলে এটা হচ্ছে জুল হয়ে গেল। তাহলে এবার হচ্ছে কি আমাদের, এবার এখান থেকে আমরা পাচ্ছি যে 1 2 3 4 5 6, এদিকে আমরা দশমিকটা সরিয়ে নিয়ে আসবো, তো 10 টু দি পাওয়ার হয়ে যাবে এটা, তাহলে 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 জুল হয়ে যাবে। তাহলে 1 বিওটি সমান সমান কিন্তু আমরা পেয়ে গেলাম যে 3.6 ইনটু 10 টু দি পাওয়ার 6 জুল, এটা পেয়ে গেলাম। এটা পরীক্ষাতে খুব আসে তোমাদের। তাহলে 1 বিওটি ধারণাটা আমাদের হয়ে গেল। আমাদের বিওটি করতে গেলে একেবারে আমাদের কিলোওয়াট আওয়ার এটা মনে রাখতে হবে, কিলোওয়াট আওয়ার যেন আসে, যদি ওয়াটে দেওয়া থাকে কোনো একটা যন্ত্রটা ওয়াটে ক্ষমতা দেওয়া থাকে, তাহলে আমরা ওয়াট রাখবো না, কি করতে হবে, অবশ্যই ওটাকে ক্ষমতা কিলোওয়াটে পরিণত করতে হবে, মানে পরিবর্তন করতে হবে, এবং যদি সেকেন্ড থাকে মিনিট থাকে তাহলে ওটাকে কি করতে হবে, ঘন্টা করতে হবে, এটাকে গুণ করে দিলে কিন্তু আমাদের ইউনিট এটা সমান সমান এত ইউনিট চলে আসবে। ঠিক আছে তো, আচ্ছা, তড়িৎ শক্তি মানে হচ্ছে ক্ষমতা ইনটু সময়, তড়িৎ শক্তি কোন একটা যদি বলে কোন একটা যন্ত্রের তড়িৎ শক্তি কত হবে, ওর অবশ্যই ক্ষমতা দেওয়া থাকতে হবে এবং সময় দেওয়া থাকতে হবে, আর গুণফল করে দেবো, তাহলে আমরা ওই যন্ত্রের তড়িৎ শক্তি বেরিয়ে যাবে। তাহলে এটা আমরা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। হ্যাঁ, আর একটা কথা, তোমাদের যদি অবশ্যই এটা ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং সহায়ক বলে মনে হয়, তাহলে অবশ্যই তোমাদের আরও যদি তোমাদের পরবর্তীতে ভিডিও পরপর যদি পেতে চাও বা তোমাদের সিলেবাসটা আমি কভার করতে চাও, তোমরা যদি বলো যে কভার করতে হবে স্যার পরীক্ষার আগে, তোমাদের অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার এবং তার সঙ্গে লাইক করতে হবে। যদি সেটা হয় তাহলে আমি অবশ্যই তোমাদের সমস্ত সিলেবাসটা আমি কভার করব। আর তোমরা যারা আমার এর আগে যে ভিডিওগুলো দেখো নি, শুরু থেকে তোমরা আমার আই বাটনে ক্লিক, ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা আই বাটনে গেলে তোমরা আমার এই ভিডিওগুলো তোমরা পরপর পেয়ে যাবে এবং তোমরা এর প্রত্যেকটা ভিডিও তোমরা দেখো, তাতে কি হবে যে তোমাদের সব কনসেপ্টটা একেবারে ক্লিয়ার হয়ে যাবে। আর আমার ভিডিওর শেষে তোমাদের একটা দুটা আরও ক্লাস নেওয়া হবে, যেটা বলে তোমাদের যতগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন আছে এবং ইম্পর্টেন্ট ম্যাথ আছে সেগুলোকে সলিউশন করা হবে। আচ্ছা, এবার আমরা চলে আসছি যে ভাষ্যর, আমরা একটা অঙ্ক করে নিব আমরা এখান থেকে, সেই অঙ্কটা আমরা একটা করে নিই। তাহলে আমরা কি দেখতে পাবো, দেখলাম যে একটি বাড়িতে 400 ওয়াটের একটি রেফ্রিজারেটর প্রত্যেক দিন যদি 7 ঘন্টা করে চলে, তাহলে প্রত্যেক দিন প্রতি কিলোওয়াট আওয়ারের খরচা 3 টাকা করে 30 দিনের রেফ্রিজারেটর দ্বারা ব্যয়িত শক্তির খরচ কত হবে। তাহলে আমরা একটা কোশ্চেনটা লিখে নিই
দেখো এখানে কি বলছে, বলছে দেখি একটি বাড়িতে 400 ওয়াটের একটি রেফ্রিজারেটর আছে। একটি বাড়িতে একটি বাড়িতে 400 ওয়াট এর একটি রেফ্রিজারেটর প্রতিদিন 7 ঘন্টা করে চলে। প্রতি কিলোওয়াট আওয়ার এই খরচ 3 টাকা করে, 3 টাকা হলে 30 দিনে যন্ত্রটি দ্বারা ব্যয়িত শক্তির জন্য কত খরচ হবে। তাহলে আমাদের এই অঙ্কটা যদি করতে হয় তো অবশ্যই আমাদের কি করতে হবে, যে এটা কিলোওয়াট আওয়ারে বলেছে। দেখো যে বলছে যে কি এত ওয়াটের একটাই রেফ্রিজারেটর আছে এবং এই রেফ্রিজারেটর প্রত্যেকটা দিন 7 ঘন্টা করে চলছে। তাহলে প্রতিদিন যদি 7 ঘন্টা করে চলে তাহলে আমাদের কিলোওয়াট আওয়ারে খরচটা বের করতে বলেছে, মানে ইউনিট হয়ে যাবে একবারে। তাহলে আমরা 400 ওয়াট, আমি কি বললাম যে 1 বিওটি একক মানে হচ্ছে 1 কিলোওয়াট আওয়ার, এটা মনে রাখতে হবে। আর এটাই মানে হচ্ছে আমাদের ইউনিট। তাহলে এটাকে আমরা মানে কিলোওয়াট ওয়াটে আছে, তাহলে কিলোওয়াট করতে গেলে কি করতে হবে, অবশ্যই এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে কি হবে না। ওয়াট মানে যদি আমাদের মিটার দেওয়া থাকে, কিলোমিটার করতে গেলে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। এবার হচ্ছে ব্যাপার, এটা হচ্ছে কিলোওয়াট থেকে মানে ওয়াট থেকে কিলোওয়াট গেলে আমাদের অবশ্যই 1000 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। এটা হয়ে গেল কিলোওয়াট। এবং আওয়ার কতক্ষণ চলছে, 7 ঘন্টা করে, 7 দিয়ে গুণ করে দিব, গণিত 30 দিন চলবে। প্রতিদিন জন্য এটা হচ্ছে, তো 30 দিনের জন্য কত হবে, অবশ্যই 30 দিয়ে গুণ হবে। তাহলে এটা হয়ে গেল আমাদের কিলোওয়াট আওয়ার এককে বেরিয়ে গেল, একবারে বেরিয়ে গেল। তাহলে এটা হচ্ছে 0 কেটে গেল, এই দুটো 0 এখানে কেটে গেল, 3 7 21, 21 গুণিত 4 মানে হচ্ছে আমাদের দেখি না এখানে 4, এটা হবে ইউনিট। তাহলে এত ইউনিট তাহলে 4 4 কে 4 4 দুনে 8, 84 ইউনিট হয়ে গেল। তাহলে এত ইউনিট টোটাল আমার 30 দিনে খরচা করবে এবং 30 টাকা করে যদি হয় তাহলে কত খরচ করবে ব্যয়। তাহলে 1 ইউনিটের দাম, তড়িতের খরচ কত টাকা হয়, 3 টাকা। তাহলে এখানে 84 ইউনিট তড়িতের খরচ কত হবে, তড়িতের খরচ হবে 3 গুণিত 84 এত টাকা। তাহলে এটা 3 4 12 2 হতে পারে 1, 3 8 24 1 25, তাহলে 252 টাকা এর কি হবে, খরচা হবে। এই হয়ে গেল আমাদের অঙ্ক। এবার আমাদের আরেকটা সূত্র এই জিনিস আছে যে ভাস্বর ল্যাম্প বা ইনকান্ডেন্সেন্স ল্যাম্প, তারপর হচ্ছে যে কম্প্যাক্ট ফ্লুorescent ল্যাম্প, আর একটা হচ্ছে লাইট ইমিটিং ডায়োড। তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, প্র্যাকটিস করবে, ঠিক আছে। তারপরে এবার দেখে নাও তোমাদের আরেকটা হচ্ছে যে আমাদের বিভিন্ন বাল্বগুলি নিয়ে আলোচনা করতে হবে। সেই বাল্বগুলি যদি আলোচনা হয়ে যায় তাহলে আমাদের এই চলতরিতের একটি পার্ট আমাদের সম্পূর্ণ কমপ্লিট হবে।
তাহলে এটা হচ্ছে ভাস্বর ল্যাম্প। আমাদের ল্যাম্প হচ্ছে 3 প্রকারের, একটা হচ্ছে ভাস্বর ল্যাম্প। এই ল্যাম্পটার বিশেষত্ব হচ্ছে প্রায় 100 ভাগের মধ্যে 80 থেকে 90% মানে ভাস্বর ল্যাম্পটা, ভাস্বর বাল্বটা প্রায় মানে 100 ভাগের তড়িৎকে আমার 80% থেকে আমাদের 90% আমাদের কি করে তাপ শক্তিতে রূপান্তরিত করে দেয়। আর যদি তাপ শক্তিতে রূপান্তরিত করে দেয় তাহলে কি আলো উৎপন্ন বেশি হবে? অবশ্যই হবে না। তো আমি তোমাদের এটা ছবি দিয়ে দিব ওখানে, যে ভাস্বর ল্যাম্পটা কিরকম, সেই ভাস্বর ল্যাম্পটা তোমরা এখানে দেখতে পারো। আর তারপরে হচ্ছে যে কি আমাদের এটা ভাস্বর ল্যাম্প বাল্ব হচ্ছে, এরা তড়িৎ শক্তির খরচে বেশি পরিমাণে করতে পারে, তাহলে এটা বিল বেশি পরিমাণে আসতে পারে, টাকা খরচা বেশি হবে, তার জন্য এটা কিন্তু উজ্জ্বলতা কম হবে, তাপে পরিণত করে দিচ্ছে বেশিরভাগ তড়িৎকে, তার জন্য এটা উজ্জ্বলতা কি হবে, কম হবে। তো আমরা এটা ইউজ করবো কি? অবশ্যই না, এটা থেকে আমরা বিকল্প দেখবো, আগে কিন্তু ব্যবহার করা হতো। তারপরে আমরা চলে এসেছিলাম কম্প্যাক্ট ফ্লুorescent ল্যাম্প অর্থাৎ CFL বাল্ব। CFL বাল্ব কম্প্যাক্ট ফ্লুorescent ল্যাম্প, এটা হচ্ছে 70 থেকে প্রায় 80% আমাদের কি করে, আমাদের তাপ শক্তির রূপান্তরিত করে দেয় তড়িতের 100 ভাগের মধ্যে। তাহলে এটা যখন এটা এত অবধি করতে গেলে 60 থেকে আমাদের 75 এরকম আছে। তো এত পরিমাণ যদি আমাদের তড়িৎ শক্তি আমাদের তাপ শক্তি রূপান্তরিত করে, তাহলে অবশ্যই এর থেকে কম আছে, তাহলে এটা আমাদের উজ্জ্বলতা এর থেকে অবশ্যই বেশি হবে, এবং এর থেকে তাপ শক্তি এটা তড়িৎ শক্তি কম খরচা করছে বলে এর থেকে কম খরচ আমাদের পড়বে। আর তারপরে হচ্ছে আমাদের এলইডি বাল্ব আছে, সব থেকে বেশি। আর এটা কিন্তু আমাদের টেকসই পরিমাণ খুবই কম, এটা লাইট কিন্তু খুবই কম, এর লাইটটা এর থেকে এটা বেশি। আবার এলইডি হচ্ছে লাইট ইমিটিং ডায়োড, যেটা আমাদের এটা দেওয়া আছে, এটার কিন্তু প্রায় যে 40 থেকে বা 30 থেকে এটা আছে 45 এত পার্সেন্ট কিন্তু তাপ শক্তিতে রূপান্তরিত করে। তো বেশিরভাগটাই আমাদের তড়িৎ শক্তি রূপান্তরিত মানে আলোতে রূপান্তরিত হচ্ছে, তার জন্য এটার খরচ আমাদের কম এবং উজ্জ্বলতা অনেক বেশি। সব থেকে বেশি উজ্জ্বলতা হবে এলইডি, তারপরে হচ্ছে CFL, তারপরে হচ্ছে ভাস্বর ল্যাম্প। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের কি বিভিন্ন বাল্বগুলোর পরিচিত। তাহলে আমরা সব থেকে লাইফ টাইমটা অনেক বেশি, এর সব থেকে বেশি, তারপরে এটা, তারপরে এটা, এটি আমাদের আসে পরীক্ষাতে। হ্যাঁ, আর এখান থেকে আমাদের আজকে এই মানে চ্যাপ্টারটা আজকে তোমাদের চলতরিতে প্রথম পার্টটি শেষ হলো। এরপরে আমাদের বিভিন্ন সূত্র আছে এবং কিছু কিছু আমাদের শর্ট সূত্র আছে, সেগুলো করে নিতে হবে। আর তারপরে আমাদের বিভিন্ন সার্কিট আছে, যে সুইচ কি, সকেট কি, লাইট তার, নিউট্রাল তার, আর্থিং তার, এগুলো করে নেওয়ার পরে আমাদের এই তারপরে হচ্ছে মোটর আছে, ডিসি মোটর, এসি মোটর, এসি অপেক্ষা ডিসির সুবিধাগুলো কি, এই জিনিসগুলো আমরা করে নিয়ে আমাদের চ্যাপ্টারটা ক্লোজ হবে। তারপরে আমি আর একটা সময় যখন পাবো তখন আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো এবং ইম্পর্টেন্ট অঙ্কগুলো অবশ্যই তোমাদের আমি করাবো। তার জন্য আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার এবং তার সঙ্গে লাইক করতে হবে, এবং তার বেশি বেশি শেয়ার করতে হবে সবার সঙ্গে, যাতে করে আমি উৎসাহিত হই তোমাদের সমস্ত সিলেবাসটাকে সামনে রেখে আমি যেন সব কিছুগুলো তোমাদেরকে করতে পারি। আর তোমাদের কাছে এটা আবেদন যে তোমাদের যদি কোনো কিছু এখানে অসুবিধে হয়, যে স্যার আমাদের এটা অসুবিধা হচ্ছে, একটু আর বললে ভালো হয়, তো আমি ওটাকে আবার বলার চেষ্টা করবো। এবং তোমাদের আর এটা হচ্ছে আমাদের ব্যাপার দেখি, যেহেতু এখানে দিয়ে আমার এই কাজটা হচ্ছিল না, তার জন্য আমি কলকাতা যাওয়া ভাবছিলাম, তো কলকাতাতে যাবো আমি সকালে। তো এখন যেহেতু আমার এটা নেওয়া হয়নি, তো কাজ চালানোর জন্য তোমাদের অনেকে বলেছে কখন আসবে ভিডিও, কখন আসবে ভিডিও, তার জন্য আমি তাড়াতাড়ি করার জন্য এটা পদ্ধতি অবলম্বন করেছি। তো যাই হোক, আমি তোমাদের এই জিনিসটা করলাম, আর তোমরা অবশ্যই আমার সঙ্গে শেয়ার এবং লাইক করবে। ধন্যবাদ।